সর্বোচ্চ পর্যায়ে বিগত সরকারের সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখে ওনাদেরও বিচার করা সম্ভব বলে এটা আমরা মনে করছি। ভিকটিম পরিবারের ন্যায় বিচার পাওয়ার সবচেয়ে বড় একটা স্কোপ তৈরি হয়েছে। আপনারা জানেন আমাদের পুলিশ প্রশাসনকে কিভাবে ব্যবহার করা হয়েছে, আমাদের মন্ত্রীরা পুলিশ প্রশাসনকে কিভাবে ব্যবহার করেছে, আমাদের মন্ত্রী এবং রাজনৈতিক দলের নেতারা ছাত্র সংগঠন ছাত্রলীগের মতো ঐতিহ্যবাহী একটা সংগঠন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অন্যতম ভূমিকা রাখা সংগঠন, সেই সংগঠনকে কি ধরনের সন্ত্রাসী কাজে ব্যবহার করেছে। এখন আমরা শুধুমাত্র পুলিশ ছাত্রলীগের অপরাধ দেখলে তো হবে না, যাদের কমান্ড ছিল, যাদের আদেশ নির্দেশে তারা করেছে, সে সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিও যদি হয় সেটাও এই আইনের আওতায় বিচার করা সম্ভব। জানেন একটা বিচার কার্য কত জটিল বিষয়। আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ। সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে এই যে আপনাদের গায়েবী মামলা হয়েছিল, অবিশ্বাস্য সব মামলা, যেগুলি আপনারা সাংবাদিকরা যেগুলি উদ্ঘাটন করেছেন, আপনারা সাংবাদিকরা প্রমাণ করে দিয়েছেন গায়েবী মামলা আপনাদের রিপোর্টে, কিন্তু আনফর্চুনেটলি আমাদের বিচার বিভাগের চোখে পড়ে নাই। কেন পড়েনি আমি খুব অবাক হতাম। আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে এটা চেষ্টা করার জানার। অবশ্যই আমরা গায়েবী মামলা প্রত্যাহার সহ মিথ্যা ষড়যন্ত্র মামলা যা হয়েছে পরের স্টেপে আমরা দেখব। আপনি আর গণহত্যা এবং গুলিবর্ষণ এই সমস্ত ঘটনার বিচারের জন্য ইতিমধ্যে কিছু মামলা হয়েছে আপনারা জানেন, এবং আমরা নিজেরা রাজপথে থাকা বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন মানবাধিকার সংগঠন, জনগণের বিভিন্ন গোষ্ঠী দাবি করেছেন যে এটাকে মানবতা বিরোধী অপরাধ হিসাবে এটা বিচার করার স্কোপ আছে কিনা। আমরা সেটা খতিয়ে দেখেছি। আপনাদেরকে আমরা বলতে চাই 1973 সনে যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট আছে, যেটা পরে 2009 এবং 13-তে সংশোধনী হয়েছে, সেই আইনে আমরা জুলাই গণহত্যা বলতে আমি অগাস্টের প্রথম 5 দিনের গণহত্যার কথা বোঝাচ্ছি। এটার জন্য দায়ী যে ব্যক্তিবর্গ আছেন উনাদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনাদের বিচারের জন্য আমরা ইতিমধ্যে একটা ছোটোখাটো গবেষণা মতো করে দেখেছি এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। এবং আমরা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এখানে আপনারা জানেন একটা ইনভেস্টিগেশন এজেন্সি আছে, একটা প্রসিকিউশন টিম আছে, এগুলিকে আমরা রিঅর্গানাইজ করার চেষ্টা করছি। আদালতটা একটু পরে করব। আর এই ইনভেস্টিগেশনের ক্ষেত্রে এটা আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে করার চেষ্টা করছি। জাতিসংঘ থেকে আমাদের বারবার সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। আমরা বিচারে সত্যিকারের স্বচ্ছতা, নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে আমাদের ইনভেস্টিগেশন টিম থাকবে, তারা কাজ করবে জাতিসংঘের তত্ত্বাবধানে, সর্বাত্মক তত্ত্বাবধানে। সেটার লক্ষ্যে সমস্ত উদ্যোগ গ্রহণ করব। ইতিমধ্যে এখানে জাতিসংঘের যে আবাসিক প্রতিনিধি আছে ওনার সাথে আমরা মিটিং করব, ডিসিশন নিয়েছি, ডেট ঠিক হয় নাই, সহযোগিতা চাবো। এছাড়া আমাদের আরও উচ্চ পর্যায় থেকে জাতিসংঘের বিভিন্ন কনসার্ন এজেন্সি আছে, ওনাদের সাথে যোগাযোগ করা হবে, আমরা করব। আমরা আশা করছি দ্রুত আমরা এটা শুরু করতে পারবো। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে আমরা রোম স্ট্যাটিউট, যেটার বলে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড স্ট্যাবলিশ হয়েছে, আমরা রোম স্ট্যাটিউটের র্যাটিফাইং কান্ট্রি অর্থাৎ সদস্য রাষ্ট্র। কিন্তু আপনি আন্তর্জাতিক অপরাধ আদালতে তখনই যেতে পারবেন যদি আপনি নিজস্ব অপরাধ আদালতে এটার বিচার করতে আনউইলিং, অনিচ্ছুক বা আনেবল, অসমর্থ হন। আমরা তো অসমর্থ না। আমরা এই বিচারটা করা যায় নাকি সেই ব্যাপারে আমরা বদ্ধপরিকর, এবং এই বিচারের আওতায় যে জন্য আমরা মনে করছি অপেক্ষাকৃত দ্রুততর সময়ে এই ঘটনার জন্য, এই হত্যাকাণ্ডের জন্য দায়ী, বারবার আমি বলছি, ক্ষমতার সর্বোচ্চ কেন্দ্র থাকা ব্যক্তিদেরও বিচার সম্ভব দেখে আমরা মনে করছি এই আইনের অধীনে ন্যায় বিচার, মানুষের বুকের ক্ষত, মানুষের আহাজারি। আমরা যখন এখনও, আপনারা সবাই জানেন, আমরা এখনও যখন এই মুগ্ধের ছবিটা দেখি, আবু সাঈদের ঘটনাগুলো দেখি, আমি আর বলতে চাই না, এগুলি এখনও আমাদের বুকে হাহাকার করে ওঠে। তো
তো ওনাদের সবার এই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য শুধু যে পুলিশ বা ছাত্রলীগের যারা হুকুম পালন করেছে তাদের বিচার না, এটার সাথে জড়িত সবার বিচার এই আইনের আওতায় আনা সম্ভব। 17 বছর অনেক রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত সংখ্যক আছে, আপনার কোনো তথ্য নিয়েছেন কিনা বা এইসব মামলার কি? আচ্ছা, আপনার ট্রাইব্যুনাল নিয়ে আর কোনো প্রশ্ন আছে? এই প্রসঙ্গটা শেষ করি। না, শুধু এটা নিয়ে ডিউরেশনটা একটু যদি বলতেন, কোন মামলাগুলো এই আন্তর্জাতিক মানে ডিউরেশন সময়টা কি 1 জুলাই থেকে 5 আগস্ট? আপাতত 1 জুলাই থেকে। ক্যাটাগরিক্যালি কি আমরা বলতে পারি আইসিটি মানে আইসিটিতে এদের বিচার হবে স্যার? আইসিটিতে বিচারের উদ্যোগ নেওয়া হবে, এটা ক্যাটাগরিক্যালি বলতে পারেন। ক্যাটাগরিক্যালি বলতে পারেন এই আইসিটি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে, এই বিচারের আওতায় আমাদের সাবেক সরকার প্রধান সহ অন্য যারা জড়িত থাকার অভিযোগ রয়েছে, যাদের আদেশ নির্দেশ থাকার অভিযোগ রয়েছে, আমরা পত্রপত্রিকায় দেখেছি, কিছু মন্ত্রীর নাম দেখেছি, সর্বোচ্চ পর্যায়ে আমরা এখানে কোনো ছাড় দিব না। যদি এখানে আমাদের বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী সহ অন্যদেরও যদি কমান্ড রেসপন্সিবিলিটি থাকে, আমরা সেটা পর্যন্ত খতিয়ে দেখব। আমরা তো প্রথম করব। আমি তো আপনাদের ধরেন এত কিছু উত্তর দিতে পারবো না এখনই। আমরা বিচারের উদ্যোগ নিব, তারপরে ওইটা হচ্ছে পরের প্রশ্ন, সেটা আমরা খতিয়ে দেখব। ট্রাইব্যুনালের বিষয়ে একটা বিষয়, সেটা হচ্ছে আমরা বিগত সময় যখন ট্রাইব্যুনাল গঠন হলো এবং বিচার প্রক্রিয়া শুরু হলো, তখন আন্তর্জাতিক মানে আসামি পক্ষ দেখা গেছে যে আন্তর্জাতিক বিচার লয়ারদেরকে আনার জন্য চেষ্টা করছে। ঢাকা বিমানবন্দর পর্যন্ত এসেছে, তাদেরকে ফেরত দেওয়া হয়েছে। আমি আপনার প্রশ্ন বুঝেছি, ওনারা ফেরত দেবেন কিনা? আমি তো আপনার প্রশ্ন বুঝেছি। আমরা কাউকে বাধা দিব না। আমাদের যারা এই বিচার কার্য শুরু হলে একদম অনেক আগাম কথা বলে দিচ্ছি, প্রথমে তো ইনভেস্টিগেশন, তারপরে হচ্ছে প্রসিকিউশন। বিচার কার্য শুরু হলে আসামি যারা থাকবেন তারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, মানে বাংলাদেশে আসার মতো মানে আন্তর্জাতিক সম্পর্ক কোনো দেশের নাই, যে আপনারা জানেন। তো যাদের আপনার যেমন ইসরায়েলি নাগরিকরা আসতে পারে কিনা আমি শিওর না, বাট যারা অন্য যে কোনো দেশের যারা আসতে চান আইনজীবী হিসাবে এই জুলাই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের পক্ষে আমরা তাদের কোনো বাধা দিব না। আমি পিন্টু বলছিলাম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। আমরা তো অগ্রাধিকার ভিত্তিতে যাব। আপনারা তো আয়নাঘরের ব্যাপারে যেটা বলেছেন, আয়নাঘরের ব্যাপারে যে ভিকটিমদের করা, আপনার হেল্প করা, সাহায্য দেওয়া বলেছেন, ভিকটিমদেরকে আইনগত প্রতিকার দেওয়া। এটার সাথে আরেকটু যুক্ত আছে যে আপনার সারা দেশের কোর্টগুলোতে আয়নাঘরটা শেষ করেন। প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা আয়নাঘর যেটা আছে সেখানে তো অনেক লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক ভিকটিম মারা গেছেন, তাদেরকে এই গুমের শিকার। শোনেন একটা জিনিস বলি, আয়নাঘরে যারা গুমের শিকার হয়েছেন তাদেরও স্কোপ রয়েছে, তাদেরও আইসিটিতে আসার, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে আসার স্কোপ তাদের রয়েছে। আপনারা মনে রাখবেন এই ট্রাইব্যুনালে যে কোনো ব্যক্তি মামলা করতে পারে, এমনকি স্টেটও মামলা করতে পারে। ওনারা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বা গুমের মামলা করতে পারেন, এবং গুমও আপনার এখানে মানবতা বিরোধী অপরাধে যে ডেফিনেশন আছে সেটার মধ্যে গুম নামক অপরাধও অন্তর্ভুক্ত। ওনারা করতে পারেন, অথবা পরে স্টেটের পক্ষ থেকেও আমরা উদ্যোগ নিতে পারি। এটা নিয়ে আমরা সিরিয়াসলি ভাবি নাই। আমরা প্রথম জুলাই হত্যাকাণ্ডের ব্যাপারে জোর দিচ্ছি, ওইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনোভাবেই আমি এটা খাটো করে দেখছি না। অবশ্যই এই ব্যাপারে ভিকটিম পরিবারের যে কেউ আমাদের হেল্প চাইলে আমরা সর্বাত্মকভাবে হেল্প করবো। ইন্টেনশন ওয়াইজ যদি বলেন, প্রিন্সিপাল ওয়াইজ যদি বলেন, অবশ্যই আমাদের ইন্টেনশন আছে। আমাদের প্রিন্সিপাল রয়েছে যে কোনো অপরাধের বিচার করব। আমার দেশের সম্পদ, আমার দেশের ব্যাংক লুটপাট করে নিয়ে যাবে, এটা তো আমার আপনার টাকা, এটা তো আপনার সাবেক সরকারের মন্ত্রীদের টাকা না। জনগণের টাকা যারা নিয়ে গেছে তাদের অর্থ ফেরত আনার ব্যবস্থা করা, তাদের বিচারের সম্মুখীন করার জন্য যতটুকু করা দরকার অবশ্যই আমরা করব। এটা তো আমার মন্ত্রণালয়ের বিষয় না। আপনি থ্যাংক ইউ, আপনি এটা বলেছেন। আমাদের তো মানে জাস্ট কাজ শুরু করলাম। আমাদের কনসার্ন বিদ্যুৎ মন্ত্রণালয় এখনো ডক্টর ইউনূস স্যারের এখতিয়ারাধীন রয়েছে। আমাদের আপনি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন,
আমি যত তাড়াতাড়ি সম্ভব স্যারকে এটা বলবো। আমি বিশ্বাস করি খুব দ্রুত এটা বাতিল করা হবে। বৃহস্পতিবারের মধ্যে কতগুলো মামলা প্রত্যাহার করবেন এবং 31 আগস্টের মধ্যে কতগুলো মামলা প্রত্যাহার করবেন, আপনাদের কাছে এই সংখ্যাটা আছে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্যার, আগামীকালকে জাতীয়ভাবে শোক দিবস পালন হবে কিনা? ছুটি আপনারা বাতিল করেছেন। আপনি প্রথম লয়ের ব্যাপারটা আলোচনা করেন। আপনি যেটা বলেছেন এটা প্রশ্ন আমি উত্তর আবার দিয়েছি, এটা আমি দিব না। আপনার প্রশ্নের উত্তর শুনতে হবে। আমি বলেছি কত তারিখের মধ্যে কতগুলো করব। কতগুলো মামলা স্যার? কতগুলো মামলা এটা বলেন। মানে সারা দেশে কিংবা সারা দেশে কতগুলা মামলা এই মুহূর্তে আপনাকে বলতে পারছি না। আমাদের ফিগার আছে, আমি তো এটা করে আসি না। সব মামলা ঠিক আছে, সব মামলা 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে অংশ নেয়া এখানে যারা আছে, যাদের বিরুদ্ধে হয়রানি মামলা হচ্ছে, সমস্ত মামলা প্রত্যাহার করা হবে। ঢাকা শহরে আমি আপনাদের কনফার্ম করছি না, যতগুলা মামলা আছে, নাম্বার আছে, সব প্রত্যাহার করা হবে বৃহস্পতিবারের মধ্যে। সারা দেশে সব প্রত্যাহার করা হবে 31 আগস্টের মধ্যে। এখন আমি কেন এগুলি টাইমলাইন দিয়ে দিই জানেন? যেন আমাদের উপরে চাপ থাকে। ঠিক আছে, এখন হয়তো শেষ পর্যন্ত ফেল করলাম, কিন্তু আমাদের জন্য সবসময় মনে থাকে, পুরা দেশবাসীর কাছে এটা বলেছি, নিজেকে নিজে একটা দায়বদ্ধতার মধ্যে রাখার চেষ্টা করছি। স্যার, গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণের জন্য সাইবার সিকিউরিটি অ্যাক্টের যে আমি বুঝেছি, শোনেন, আমি জি আমি অলরেডি আমাদের ড্রাফটিং উইংয়ের মাধ্যমে যতগুলা নিবর্তনমূলক আইন আছে সেটা লিস্ট করেছি। সেখানে সবচেয়ে খারাপ যে সেকশনগুলো, যেগুলির আন্ডারে আপনাদের সাংবাদিকদের হয়রানি করা হয়েছে, আপনারা মুক্ত সাংবাদিকতা থেকে বঞ্চিত হয়েছেন, আমি আমার নিজের মতামত প্রকাশ করার আগে আমাকে 10 বার চিন্তা করতে হতো, শ্বাসরুদ্ধকর একটা অবস্থায় ছিল। ডেফিনেটলি আমরা এগুলি বাতিল বা সংশোধনে যেটা প্রয়োজন সেটা করব। একটু সময় দেবেন আমাদের। আর মামলাটা গতি পাবে কোনটা? সাগর রুনি অবশ্যই আপনারা রাজপথে থেকে আপনারা আমাদের উপর সারাক্ষণ চাপ রাখবেন। সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার না হলে জাতির কাছে আমরা সবাই দায়ী থাকবো। আমি বিশ্বাস করতে পারি না যে এরকম একটা ফার্স করা হয়েছে, এরকম একটা নির্মম হত্যাকাণ্ড নিয়ে। অবশ্যই হবে। স্যার 111 এর সময়, স্যার 111 এর পরে স্যার খালেদা জিয়ার বিরুদ্ধে 19টা মামলা হয়েছিল, আর শেখ হাসিনার বিরুদ্ধে 8টা মামলা হয়েছিল। জি স্যার, আমি এই ব্যাপারে বুঝেছি। আমি এই ব্যাপারে এখনো স্টাডি করি নাই, আমি স্টাডি না করে বলবো না। আমাদের প্রিন্সিপালটা মনে রেখে, নীতিটা মনে রেখে, যে কারো বিরুদ্ধে, এটা বেগম খালেদা জিয়া নাকি অন্য কেউ, এটা আমাদের দেখার বিষয় না, যে কারো বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা হয়েছে সেখানে আমাদের প্রতিকার দেওয়ার যা যা স্কোপ আছে আমরা করব। আর যারা আপনার মামলা থেকে নিজেদেরকে দায় মুক্তি দিয়েছেন রাষ্ট্রীয় ক্ষমতার সুযোগ নিয়ে, সেটা সঠিকভাবে দিয়েছেন কিনা অবশ্যই আমরা খতিয়ে দেখবো। এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল। কিন্তু আমরা এই সংবিধান সংশোধনের যে দাবি আছে এটা সম্পর্কে আমরা অ্যাওয়্যার আছি, উপযুক্ত সময় আলাপ করবো এটা নিয়ে। আচ্ছা, শেষ। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন। আপনাকে ধন্যবাদ। আমাদের অনেক রাজপথের আন্দোলনের প্রেরণা ছিল আবরার ফাহাদের যে আত্মাহুতি। শ্রদ্ধার সঙ্গে আমি জুলাই হত্যাকাণ্ডে যারা আছে, যেহেতু মনে করিয়ে দিলেন, সবার নামের সাথে সাথে আবরার ফাহাদ সহ এই গত 15-17 বছরে যারা নিহত হয়েছেন, গুম হয়েছেন, আপনার মুশতাক ছিলেন মানবাধিকার কর্মী, সবার নাম মনে পড়ছে না, সবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। ওনাদের প্রতি আমাদের দায় রয়েছে হত্যাকাণ্ডের বিচার করা। আবরার হত্যাকাণ্ডের ব্যাপারে তো ইতিমধ্যে বিচার প্রক্রিয়া অনেক দূর অগ্রসর হয়েছে, সেটাকে সম্পন্ন করার জন্য চেষ্টা করব। ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য স্যার সর্বোচ্চ আন্তরিকতার সাথে অবশ্যই নিব। আমি সাংবিধানিক আইনের শিক্ষক, আমার স্টুডেন্টদেরকে যখন বলতাম জনগণের ভোটে নির্বাচিত, তখন তারা হাসা শুরু করতো। এটা আমি অনেকবার আপনাদের জানেন টক শোতে বলেছি। একটা জাতির, পুরা জাতির ভোটাধিকারকে কি বলবো আর কি, এইরকম ফার্স করা মানুষের ভোটাধিকারের সাথে, এই রাষ্ট্রের মালিকানা হচ্ছে জনগণের, আর্টিকেল 7 অনুযায়ী এই পুরা মালিকানারকে ছিনিয়ে নেওয়া যাওয়া হয়েছে ভোটাধিকার কেড়ে নেওয়ার মাধ্যমে। আমরা এটা নিয়ে অত্যন্ত আন্তরিকতার সাথে সর্বোচ্চ মেধা প্রয়োগ করে, আমাদের যতটুকু মেধা আছে অবশ্যই আমরা চেষ্টা করব। আমরা চেষ্টা করার প্রক্রিয়া যা যা দরকার সেটা করব। ঠিক আছে। বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে আপনারা আজকে সরকার গঠন করেছেন। ইতিমধ্যে আপনারা এই সমাজের কোন কোন বৈষম্য
আইডেন্টিফাই করেছেন এবং কোন কোন বৈষম্য দূর করার, যেহেতু আপনারা রিফর্ম করার একটা উদ্যোগ নিয়ে আমরা শুনি স্পেসিফিক কিছু বলতে পারেন কিনা? স্পেসিফিক বলতে পারি, এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে বৈষম্যের বীজ এই সদ্য বিদায়ী সরকার রোপণ করে গেছে। এই বৈষম্য এত সর্বব্যাপী, এত ডিপলি রুটেড, এটা আইডেন্টিফাই করা মানে কি বলবো, এটা আইডেন্টিফাই করার কিছু নয়। এভরি ওয়ান অফ ইউ নোজ যে কি ধরনের বৈষম্য করা হয়েছে। তবে আপনি যেহেতু বলেছেন, আমরা তাৎক্ষণিকভাবে ধর্মের ভিত্তিতে যে বৈষম্য হয়েছে বা যে নিপীড়ন হয়েছে সেগুলিকে আমরা আইডেন্টিফাই করব, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে, জন্মস্থানের ভিত্তিতে সবগুলি করব। আমরা অ্যাওয়্যার আছি, আমাদের তো খুব অল্প দিন হলো, আমরা সবই করব। আমরা জানি আপনাদের অনেক প্রত্যাশা আছে, কিন্তু আমাদের সামর্থ্যের সীমাবদ্ধতা ছিলাম। আমি জানি আপনারা কত চাপের মধ্যে সাংবাদিকতা করেছেন। এর মধ্যে অনেকে অনেক সাহসিকতার সাথে সাংবাদিকতা করেছেন, অনেকে পারেন নাই করতে, অনেকে ইচ্ছা করেই সাংবাদিকতা করেননি। সাবেক প্রধানমন্ত্রী এবং সরকারের স্থাপকতা করেছেন, কিন্তু নিরপেক্ষ সাংবাদিকতার মানসিকতা আছে। এখন তো মুক্ত সময়, আমরাও যদি কোনো ভুল করি, আপনারা উইথ গুড ইন্টেনশন আপনারা আপনাদের সর্বোচ্চ মেধা এবং আন্তরিকতা প্রয়োগ করে আমাদের জন্য একটা ওয়াচডগের ভূমিকা পালন করবেন। আমরাও ভুল করতে পারি, পদে পদে ধরিয়ে দিবেন, বাট বস্তুনিষ্ঠভাবে। আমি প্রথমে আপনাদের একটু বলি মামলা প্রত্যাহারের বিষয়টা, তারপর যদি আপনাদের প্রশ্ন থাকে প্রশ্ন করবেন। আমার একটা অনুরোধ, প্রশ্ন করার সময় মন্তব্য করবেন না, প্রশ্নই, আর প্রশ্ন রিপিট করেন না, ঠিক আছে? আপনারা কেউ তো আর এখানে লাইভ করছেন না, না? আচ্ছা, ঠিক আছে। প্রথমে আমি বলি, আমরা মিথ্যা এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলাম এই ছাত্র জনতার আন্দোলনের সময়ে যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা হয়েছে সেগুলি প্রত্যাহারের বিষয়ে। তো আমরা এটা উদ্যোগ নিতে গিয়ে দেখলাম যে আমরা যে বলেছিলাম 3 দিনের মধ্যে করা সম্ভব, এটা আসলে সম্ভব হয় নাই। এর কারণটা আপনাদের বলি। কারণ এই মামলা প্রত্যাহারের জন্য আমাদের পুলিশের সহযোগিতা প্রয়োজন। কারণ এখানে যে প্রক্রিয়াটা আছে, এখানে পুলিশ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা আইন মন্ত্রণালয় একবারে করতে পারে না। আপনারা জানেন, পুলিশের অনেকে কাজে ফিরে আসার মতো পরিবেশ ছিল না, আস্থা ছিল না। এটা জাস্ট গতকাল থেকে ওনারা প্রায় ফুললি ফাংশনাল হয়েছেন, এই জন্য একটু টাইম লাগছে। তো আমরা আশা করছি এই বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরে যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা হয়েছিল সেগুলি প্রত্যাহার সম্পন্ন হবে এবং ইনশাআল্লাহ 31 অগাস্টের মধ্যে সারা দেশে 1 জুলাই থেকে 5 অগাস্ট পর্যন্ত ছাত্র জনতার এই গণ আন্দোলনে জড়িত, এই গণ আন্দোলনের সাথে নেতৃত্ব দেওয়া, এই গণ আন্দোলনে আপনার আত্মদান করা, এই গণ আন্দোলনে অংশগ্রহণ করা মানুষের বিরুদ্ধে যে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলি 31 অগাস্টের মধ্যে আমরা আশা করছি প্রত্যাহার করা হবে। আমাদের মন্ত্রণালয়ে যারা আছেন তারা দিনে রাতে কাজ করছেন, 7টা, 8টা, 9টা এবং 10টা পর্যন্ত কাজ করছেন। আমরা আমাদের মতো করব, কিন্তু এটা শুধুমাত্র আমাদের মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন বিষয় না, এটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কাজ করতে হচ্ছে। তারপর আমরা আত্মবিশ্বাসী 31 অগাস্টের মধ্যে সব মামলা প্রত্যাহার হবে। বৃহস্পতিবারের মধ্যে আশা করছি ঢাকা শহরের মামলাগুলো প্রত্যাহার করা হবে। আপনাদের সাংবাদিক কমিউনিটি, আপনারা সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে জানেন যে কি মিথ্যা মামলা করা হয়েছিল। আপনারা জানেন যে মাহমুদুর রহমান মান্না, আমি এই দুটা উল্লেখ করছি বোঝানোর জন্য আপনাদের যে আমরা কতটা প্রোঅ্যাক্টিভলি কাজ করার চেষ্টা করছি। রোজিনা ইসলামের পাসপোর্ট অলরেডি ফেরত দেওয়া হয়েছে। রোজিনা ইসলাম এবং মাহমুদুর রহমানের মামলা আগামীকালই প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হবে। ইনশাআল্লাহ আগামীকালের মধ্যে প্রত্যাহার হয়ে যাবে। রিপ্রেজেন্টেটিভ মাহমুদুর রহমান মান্না, আমি যেটা বলি শেষ করতে দেন। মাহমুদুর রহমান মান্না, আমাদের রাজনৈতিক নেতা মাহমুদুর রহমান মান্না এবং সাংবাদিক রোজিনা ইসলাম, এগুলো খুব আলোচিত মিথ্যা মামলা ছিল, তো এই জন্য এই দুটা নাম রিপ্রেজেন্টেটিভ এক্সাম্পল হিসাবে উল্লেখ করলাম। আরও অনেক মামলায় বিচার বিভাগের সংস্কারের জন্য কিছু উদ্যোগ গ্রহণ করেছি অল্প সময়। এর মধ্যে আমরা মাননীয় প্রধান বিচারপতি সহ
আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আইন মন্ত্রণালয়কে যেই সহযোগিতামূলক কার্যক্রম করতে হয় সেটা আমরা সম্পন্ন করেছি। আপনারা দেখেছেন অতি দ্রুত আমাদের প্রধান বিচারপতি এবং আপিল বিভাগে যারা বিচারপতি আছেন, মাননীয় প্রধান বিচারপতি, ওনাদের নিয়োগ হয়েছে। সারা দেশ থেকে আমরা প্রশংসা পাচ্ছি। আমরা এমন একজন মাননীয় প্রধান বিচারপতি পেয়েছি যিনি অক্সফোর্ড থেকে পড়াশোনা করেছেন, টাফট ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন। ওনার নানা অত্যন্ত শ্রদ্ধেয় একজন বিচারক ছিলেন। ওনার বাবা আপনারা সবাই চিনেন, ব্যারিস্টার ইশতিয়াককে। তো আমরা যে এই নিয়োগের থেকে আপনারা বুঝে নেবেন যে আমরা কিসের উপর গুরুত্ব দিচ্ছি, কোয়ালিটি ইন্টিগ্রিটির উপর গুরুত্ব দিচ্ছি। যারা আপিল বিভাগে মাননীয় বিচারপতি আছেন আপনারা সবাই ওনাদের সম্পর্কে অবহিত আছেন। এটা আমরা খুব আনন্দের সাথে বলছি, কারণ আপনারা আগে যারা প্রধান বিচারপতি আছে ওনাদের সিভি আছে, আর আমাদের এখন যে প্রধান বিচারপতি আছে এটা কম্পেয়ার করলে বুঝতে পারবেন আমরা কিসের উপর জোর দিচ্ছি। অ্যাটর্নি জেনারেল অফিসে সম্পূর্ণ দলীয় ভিত্তিতে নিয়োগ হয়েছিল, তার মধ্যে প্রায় অর্ধেকের মতো কর্মকর্তা ইতিমধ্যে পদত্যাগ করেছেন। সেখানে আমরা বেশ কিছু নতুন আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছি। অনেক তাড়াহুড়া করে নিয়োগ দিচ্ছি, তারপরও যতটা স্ক্রুটিনি করা যায়, কনসালটেশন করা যায় করছি। দু একটা ভুল হতে পারে, সেগুলি কারেকশনের স্কোপও থাকবে। আমরা বাংলাদেশের সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে সকল বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে অবস্থিত স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী 10 কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছি। আমরা অধস্তন আদালতে পরিবেশ উন্নয়নের জন্য, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কিছু উদ্যোগ গ্রহণ করেছি। অধস্তন আদালতে প্লাস্টিক পণ্যের ব্যবহার আমরা নিষিদ্ধ করেছি। রিপ্লেস করতে একটু টাইম লাগবে, বাট অলরেডি নির্দেশনা পৌঁছে গেছে। এছাড়া আপনারা জানেন ওখানে শৌচাগার যে আছে, মাতৃ দুগ্ধদান কেন্দ্র আছে, মহিলা পুরুষদের বিচার প্রার্থীদের জন্য যে জায়গাগুলো আছে, এখানে স্থান সংকট আছে, জনবলের সংকট আছে, বাজেটের সংকট আছে। সাধ্যমতো সব কিছু করার জন্য নির্দেশনা পাঠিয়ে দেওয়া হয়েছে।